এইচএসসি ২৬ ব্যাচ আমরা যখন কোনো একটা ওয়ান শট করি, আমরা যখন শেষ মুহূর্তে প্রস্তুতিটা নিই অথবা আমরা যখন এইচএসসি পরীক্ষার প্রস্তুতিটা নিই, সাধারণত দেখা যায় আমরা হাই ফ্রিকোয়েন্সি টপিকগুলোর মধ্যে থেকেই প্রস্তুতিটা নিয়ে থাকি। মানে একটা অধ্যায় থেকে বেশ কিছু জায়গা আছে যেগুলো জায়গার থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন হইছে বা এবছর আসলে হইতে পারে, এইগুলোতে আসলে বেশি বেশি করে পড়াশোনাটা হয়। তবে কিছু কিছু জায়গা থাকে যে জায়গাগুলো আমাদের বইয়ের মধ্যেই আছে, বাট আমরা সেগুলোর মধ্যে আলাদা করে পড়াশোনা করি না বা একটু আমরা কম ফোকাস দিই আর কি, সেটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি টপিক। বাট আমরা যদি কমপ্লিট প্রিপারেশনটা নিতে চাই, অর্থাৎ আমরা যদি 360 প্রিপারেশন যদি নিতে চাই, and আমরা যদি আমাদের কোনোভাবে আমাদের যেন না আটকাইতে পারে এক্সাম হলে, এইভাবে যদি প্রস্তুতিটা নিতে চাই, তাহলে আমাদেরকে দুই ধরনের টপিকে ভালো করে পড়তে হবে। সো তোমরা যারা প্রস্তুতি নিবা সেকেন্ড পেপারে, এই ভিডিওটা দেখাটা তোমাদের জন্য মাস্ট, যে তোমরা কোন টপিক বাদ দিচ্ছ, কোন টপিক আসলে রাখতেছো, কোন টপিকটা আসলে বাদ দেওয়া উচিত, কোন টপিকটা আসলে কেন গুরুত্বপূর্ণ। তো সব কিছুর উত্তর পাবা এই ভিডিওর মধ্যে। তাহলে চলো আমরা প্রত্যেকটা জিনিস চ্যাপ্টার ওয়াইজ দেখি আর কি। হ্যাঁ, প্রথমত যদি আমরা একটু আসি পরিবেশ রসায়নের মধ্যে, পরিবেশ রসায়নে এই দুটা ধরলাম আমাদের কাছে লো ফ্রিকোয়েন্সি টপিক। আবার আমরা যদি বলি এইটা হচ্ছে আমাদের কাছে হাই ফ্রিকোয়েন্সি টপিক। হাই ফ্রিকোয়েন্সি টপিকগুলোর মধ্যে কী কী পড়তেছে? গ্যাসের সূত্রগুলো, চারটা যে সূত্র ছিল সেই চারটা সূত্র, সেই গ্যাসের চারটা সূত্র, সেইটা আদর্শ গ্যাস, বাস্তব গ্যাসের মধ্যে প্রকারভেদ, ভ্যান ডার ওয়ালস সমীকরণ, অ্যামাগা বক্র, এদের মধ্যে গতিশক্তি, এই সব কিছু ধরো যে এইখানে পড়তেছে। অ্যামাগা বক্ররেখা, এটা নিয়ে আসলে মানে নর্মালি দেখা যায় যে কি এইখান থেকে পরীক্ষায় প্রশ্নটা বেশি আসে, এইটা একটা, এখান থেকে পরীক্ষায় বেশি প্রশ্ন আসে। আদর্শ গ্যাস, বাস্তব গ্যাসের শক্তি, বেগ, এই জিনিসগুলোর থেকে বেশি প্রশ্ন আসে। এখানে ধরো যে শক্তি আছে, এখানে দেওয়া হচ্ছে যে বেগ আছে, এইগুলোর থেকে বেশি বেশি করে প্রশ্ন আসে এটা। দেন তোমার ধরো যে এই যে আংশিক চাপ, ব্যাপন, এগুলোও একটা গুরুত্বপূর্ণ টপিক, এগুলোও ব্যাপক গুরুত্বপূর্ণ টপিক। অ্যাসিড ক্ষারক, এগুলো গুরুত্বপূর্ণ টপিক। সিএফসি গুরুত্বপূর্ণ টপিক। হ্যাঁ, অ্যাসিড বেস গুরুত্বপূর্ণ টপিক। এইগুলো হচ্ছে মানে অ্যাসিড বৃষ্টি, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক। এগুলো দেখা যায় বেশ ম্যাক্সিমাম কেজে এইগুলো জায়গা থেকে বেশি বেশি প্রশ্ন আসে। তবে এর বাইরেও প্রশ্ন হইতে পারে, সেটা কি নাইট্রোজেন ফিক্সেশন থেকে প্রশ্ন হইতে পারে, বিশুদ্ধতার মানদণ্ড, যেখানে বিওডি সিওডি ছিল, বিওডি সিওডি ছিল, তো বিওডি সিওডি থেকে ম্যাথ আসলে একটু ঝামেলা, কারণ এই ম্যাথগুলো একটু কঠিন হয়ে যায় আর কি। হ্যাঁ, তো সাধারণত দেখা যায় যে আমরা এই জায়গাতে প্রশ্নগুলো সলভ করাই না। হ্যাঁ, এটা করাই না কেন? কারণ দেখা যায় যে এইটা সাধারণত আসতে দেখা যায় না, এইটা এইচএসসিতে সাধারণত ওই যে বললাম না, আসে না। বাট আমরা দেখা যায় যখন এডমিশন আসে, যেমন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে যখন আসছিল, তখন আমরা এটা করাই আর কি, বা আমি নিজেই করাই এটাতে। তো আমার এই পরিবেশ রসায়ন তুমি যদি ওয়ান শটটা যদি করতে যাও, তুমি দেখবে এই সবগুলো টপিক আছে, এইটাও আছে, পানির বিশুদ্ধতা মানদণ্ড নিয়েও কথাবার্তা বলা আছে। তবে এই জিনিসটা নিয়ে ডিটেলসে বিশুদ্ধতার মানদণ্ড নিয়ে পড়াশোনা আসলে ওরকম করে নাই। হ্যাঁ, এদের বিক্রিয়াগুলো ধরে 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 পড়ানো নাই, ওয়ান শটের মধ্যে নেই। তাহলে ওয়ান শট তুমি যদি করো, তোমার কাছে যদি বলি 90% প্রিপারেশনটা, 95% ধরো প্রিপারেশনটা হয়ে গেছে আর কি। এর বাইরে তোমাদের কারো যদি মনে হয় যে ভাই আমি বিওডি সিওডি সব কিছু ব্যাখ্যা করে সুন্দর করে দেখবো, তাহলে তোমার কাছে একটা বলি, তোমরা ইঞ্জিনিয়ারিং এডমিশন প্রোগ্রামের যে একটা ফ্রিতে একটা ম্যারাথন আছে, একটা ফ্রিতে একটা ম্যারাথন আছে, আমি দেখাই দিব, সমস্যা নেই, ফ্রিতে ম্যারাথন আছে, ওইখানে তুমি পরিবেশ রসায়নের লেকচারটা বের করে তুমি সুন্দরভাবে ওইখান থেকে বিওডি সিওডি ছোট্ট করে পার্টটা 10 মিনিটের মতো লাগবে, এটা দেখে নিতে পারো আর কি, তাহলে কভার হয়ে যাবে। ওকে, যদি তুমি মিস না দিতে চাও, তুমি চাইলে এটা বাদ দিয়েও যাইতে পারো, কোনো সমস্যা এটাতে হবে না। এবার যাই হচ্ছে পরের ধাপে, পরের চ্যাপ্টার যেটা আছে আমাদের কাছে জৈব রসায়ন, দ্য মাইটি জৈব রসায়ন, এইখান থেকে আর কি। আচ্ছা, আগে একটু বলে রাখি, প্রথম অধ্যায় থেকে আমাদের কাছে দুইটা সৃজনশীল চলে আসতে পারে। দুটো সৃজনশীল কোত্থেকে চলে আসতে পারে? ধরো এইখান থেকে সৃজনশীলগুলা এই বক্ররেখা, গ্যাসের সূত্র, এগুলো থেকে একটা, তারপরে ধরো যে এই যে আংশিক চাপ, ব্যাপন, এগুলোর থেকে একটা সৃজনশীল হতে পারে আর কি, এখানে দুটো সৃজনশীল হতে পারে। এবার যাচ্ছি হচ্ছে আমরা কোথায়, জৈব রসায়ন, যেখানে দুইটা অথবা তিনটা, দুইটা অথবা কি হতে পারে, তিনটা সৃজনশীল হতে পারে। তাহলে আমরা যদি এখানে আসি, তাহলে এইটা হচ্ছে আমাদের কাছে লো ফ্রিকোয়েন্সি টপিক, যে পরীক্ষায় কম আসতে দেখা যায় বা আমরা কম একটু ভ্যালু দিই। আর এইটা হচ্ছে আমাদের কাছে হাই ফ্রিকোয়েন্সি টপিক, এটা হচ্ছে আমরা বেশি ভ্যালু দিই এবং এগুলোর থেকে পরীক্ষায় বেশি প্রশ্ন আসে। হ্যাঁ, যেমন ধরো সমানুতার থেকে একটা সৃজনশীল ধরো যে আসার চান্স সবচেয়ে হাই। দেন হচ্ছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এখান থেকে মার্কোনিকফ নীতি, তারপরে সাইজেফ নীতি, এই জিনিসগুলোর মধ্যে থেকে চলে আসতে পারে। তারপরে হচ্ছে অ্যারোমেটিক যৌগ, কার্বনিল যৌগ মানে হচ্ছে এলডিহাইড আর কিটোন। হ্যাঁ, কার্বনিল যৌগ মানে কোনটা, এলডিহাইড আর কিটোন, এখান থেকে হইতে পারে। তারপর হচ্ছে অ্যাসিড, তারপর অ্যালকাইল হ্যালাইড, তারপরে অ্যালকোহল, এগুলো হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি টপিক। তোমরা এগুলো বাদ দিবা না, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসার চান্স কেমন, দুইটা, মানে সুন্দর বা ভালো। এগুলোর থেকে তুমি যদি পড়ে যাও, মোটামুটি ধরো যে তুমি দুইটা সিকিউ এর ভালো প্রিপারেশন নিয়ে যাইতে পারবা, দুইটা সিকিউ এর জন্য ভালো প্রিপারেশন নিয়ে যাইতে পারবা আর কি। ক্লিয়ার? ওকে, তবে তুমি যদি এইগুলো নিয়ে যাও, তাহলে কমপ্লিট সিকিউ তুমি অ্যান্সার করতে পারবা। সো যেমন ধরো নামকরণ থেকে লো ফ্রিকোয়েন্সি টপিক থেকে প্রশ্ন হয়, অ্যামিন থেকে প্রশ্ন হয়, ফেনল থেকে প্রশ্ন হতে পারে, টলুইন হতে পারে, পলিমার হতে পারে, আইআর, এটা আগের সিলেবাসে ছিল না, নতুন করে এটা অ্যাড হয়েছে এটা, তারপর ইথার।
তো এই জিনিসগুলো থেকে প্রশ্ন হইতে পারে, বাট এগুলো লো ফ্রিকোয়েন্সি। তুমি আগে এইগুলো পড়বা, দেন তুমি আসলে এইগুলো পড়বা। তো ভাইয়া যে কাজটা করছি, ভাইয়ার যে ওয়ান শটটা করাইছি জৈব রসায়নের ওয়ান শটটা, ওয়ান শটের মধ্যে সব আছে, ওয়ান শটের মধ্যে সব আছে। তবে ভাইয়া হচ্ছে নামকরণের মধ্যে বেশি ফোকাস দেয়নি। হ্যাঁ, নামকরণের মধ্যে আসলে বেশি ফোকাস দেয়নি, শুধু এই টপিকটার মধ্যে ভাইয়া হচ্ছে কি করি নাই বলো তো, একদমই কমপ্লিটলি বেশি ফোকাস দেয়নি, কারণ এটা শেখাইতে গেলে একটা সময় লাগতেছিল। তো ভাইয়া এই জায়গার মধ্যে খুব হালকা করে এমসিকিউতে পারার মতো, এবং তুমি হচ্ছে যে কি পরীক্ষায় লেখার মতো যদি তোমার কাছে নামকরণ কোনো কিছু আসে তুমি অ্যান্সার করতে পারবা, এটুকু ভিডিওর মধ্যে দিয়ে দেওয়া আছে। সো এটার জন্য তুমি শুধুমাত্র ওয়ান শটটা দেখলেই এনাফ, আর কিছু দেখা লাগবে না আর কি। ক্লিয়ার কথাটা? ওকে, এইবার আসো তুমি পরের ধাপে যাই, পরিমাণগত রসায়নটা। পরিমাণগত সে দুই ভাগে ভাগ করছি আমরা, একটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি টপিক, একটা কি ভাগ করছি, একটা ভাগ করছি হচ্ছে লো ফ্রিকোয়েন্সি টপিক। সো এখন লো ফ্রিকোয়েন্সি টপিক আর হাই ফ্রিকোয়েন্সি টপিকের মধ্যে তুমি আসো, তুমি যদি দেখো যে এইটা চন্দ্রবিন্দুটা হবে না, তো এইটা যেটা হচ্ছে এটা ঘনমাত্রা, অ্যাসিড বেস টাইট্রেশন, জারণ বিজারণ, তারপরে হচ্ছে যে এইটা, তারপরে জারণ বিজারণ বিক্রিয়া সম্পর্কিত ম্যাথ, আয়োডোমিতি। এখান থেকে আমাদের পরীক্ষার মধ্যে দুইটা সিকিউ আসার চান্স আছে। কয়টা সিকিউ? দুইটা সিকিউ আসার চান্স আছে। হ্যাঁ, তো এখান থেকে যা যা পড়াইছি সব কিছুই এনাফ প্রশ্ন আসার মতো করে। বাট ম্যাথগুলো একটু কি হইতে পারে, ভিন্ন সমীকরণ দিয়ে আসতে পারে, ম্যাথগুলো ভিন্ন মান দিয়ে আসতে পারে, এরকম হইতে পারে ঘটনাটা আর কি। আর এই পাশে যেটা আছে লো ফ্রিকোয়েন্সি টপিক, বিয়ার ল্যাম্বার্টের সূত্র, দেন হচ্ছে ক্রোমাটোগ্রাফি আছে, লঘুকরণ হচ্ছে এইখানকারই ঘনমাত্রা এখানকার একটা টপিক। সাধারণত লঘুকরণ আমরা করাই না, বাট দেখা যাচ্ছে আমি আবার করাইছি, ওয়ান শটের মধ্যে করাইছি। তো মোটামুটি এই চ্যাপ্টারের জন্য সব কিছুই কোথায় আছে, সব কিছু হচ্ছে ওয়ান শটের মধ্যে আছে, সব কিছু ওয়ান শটের মধ্যে আছে, কোনো ডাউট নেই। ঠিক আছে, ওকে। তো সব কিছু ওয়ান শটের মধ্যে যেহেতু আছে, তুমি জাস্ট এইটা আগে কমপ্লিট করবে, দেন তুমি এটা দেখবে আর কি। গেল। এবার আসো তড়িৎ রসায়নটা। এখানে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি টপিক, একটা হলো লো ফ্রিকোয়েন্সি টপিক। এটার মধ্যে কি পরিবাহী জিনিসপত্রগুলো আগে, দেন তুমি ফ্যারাডে পড়বা, তড়িৎ বিশ্লেষ্য কোষ পড়বা, তড়িৎ রাসায়নিক কোষ পড়বা, অর্ধকোষের প্রকারভেদ, কোষ বিভব, নার্নস্ট ইকুয়েশন, এইগুলো পড়বা। এগুলো তোমার কাছে হচ্ছে কি, এখান থেকে কোষ বিভব নির্ণয় করার পরে এই যে পাত্রে রাখা যাবে কিনা এই জিনিসটা তো বেশি বেশি করে আসে, পাত্রে রাখা যাবে যাবে কি না, ঠিক আছে, এই জিনিসটাই দেখা যায় পরীক্ষায় বেশি বেশি করে আসে। তার মানে তুমি এইগুলোর মধ্যে ভালো করে একটু পড়াশোনা করে রাখবা, তাহলে তোমাকে পরীক্ষায় প্রশ্ন আসার চান্স কেমন থাকবে, অনেক অনেক বেশি থাকবে আর কি এইগুলোর মধ্যে। তবে তুমি যদি বাদ দিতে না চাও তাহলে এই টপিকগুলোও পড়া লাগবে, লো ফ্রিকোয়েন্সি টপিক পড়া লাগে, পরিবাহিতা এটা টাইপের ম্যাথগুলা, ব্যাটারি এটা সমীকরণগুলা, ফুয়েল সেল এই জিনিসগুলা। তো ভাইয়া আবার এই সব কিছু মেনটেন করে এই লো ফ্রিকোয়েন্সি টপিক এবং হাই ফ্রিকোয়েন্সি টপিক সব কিছু মেনটেন করে কি বানাইছি, সব কিছু মেনটেন করে ভাইয়া হচ্ছে ওয়ান শটটা বানাইছি। ওয়ান শটের মধ্যে এগুলো আছে, তুমি ওয়ান শট দেখলেই হয়ে গেল। ক্লিয়ার? ওকে ওকে। তো সেম জিনিসটা এবার আসো তুমি অর্থনীতি রসায়নের ক্ষেত্রে। এখানকার মধ্যে কোনটা, এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি টপিক হচ্ছে এগুলা, আর এগুলোর ক্ষেত্রে আসলে হাই ফ্রিকোয়েন্সি লো ফ্রিকোয়েন্সি ভাগ করা খুবই কঠিন। সো আমরা একটা জাস্ট এইটা খুব বেশি আমলে নিবা না, এই দুটার ক্ষেত্রে দুটা সব কিছু পড়তে হবে আর কি, বুঝছো? তো দেখা যায় যে এই জিনিসটা ইউরিয়াটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, তারপরে প্রাকৃতিক গ্যাস, তারপরে হচ্ছে সিমেন্ট, সিরামিক, ন্যানো পার্টিকেল, ইটিপি। হ্যাঁ, তার মধ্যে আমি যদি বলি ইটিপি ভালো করে পড়বা, ন্যানো পার্টিকেল, প্রাকৃতিক গ্যাস অ্যান্ড ইউরিয়া আশা করতে চাই এখানকার মধ্যে থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। এর বাইরে এগুলো যেগুলো আছে এগুলোর থেকেও পরীক্ষার প্রশ্ন আসার মতো সব কিছু কোথায় আছে, সব কিছু ওয়ান শটের মধ্যে আছে। তাহলে আমরা কি দেখলাম এখান থেকে বলো তো, আমরা একটা জিনিস এখান থেকে দেখলাম যে তুমি যদি ভাইয়ার সাথে প্রস্তুতিটা নিতে চাও, তুমি যদি এখন তুমি যদি ভাইয়ার সাথে প্রস্তুতিটা নিতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমার কাছে কি লাগতেছে, ওয়ান শট প্লেলিস্টটাই এনাফ। ঠিক আছে, তাহলে ভাইয়ার কথা অনুযায়ী ভাইয়া কি বললো, তোমার কাছে ওয়ান শট প্লেলিস্টটাই এনাফ, ওয়ান শট প্লেলিস্ট এইটা ভালো করে করো, এটার মধ্যে লো ফ্রিকোয়েন্সি হাই ফ্রিকোয়েন্সি সব কিছুই আছে। সো ভাইয়া তো আসলে সব কিছু বুঝতাম না, এই জন্য ভাইয়া সব পড়াই ফেলছে আর কি। বিশ্বাস করো আমার পেইড ব্যাচে আমি যা পড়াই তা আমি আমার ফ্রি ব্যাচেও দেখা যাচ্ছে চেষ্টা করছি এটা পড়ানোর জন্য। পেইড আর ফ্রি এটা আবার ভাগ কেমনে হয়, স্টুডেন্টই পড়ে তাই না, পড়াচ্ছি তো পড়াচ্ছি আর কি। একজন আমরা টাকা দিয়েছি, একজন আমরা টাকা দেয়নি, যে আমরা টাকা দিচ্ছে তো তার প্রতি আমি কি দায়বদ্ধ তাকে উত্তর দেওয়ার জন্য, তার সাথে রেগুলার ক্লাস নেওয়ার জন্য। যে আমাকে টাকা দেয়নি তারটা আমার আসলে দায়বদ্ধ না, রেগুলার ক্লাস নেওয়ার জন্য আমি তার প্রতি আসলে তার মানে এটা রেসপন্সিবিলিটির মধ্যে আমার পড়ে না। আমি যেটা কথা দিলাম যে মানে আমার আগামী 3 দিনে 3টা ক্লাস দিব, বাট যদি ফ্রি হয় হয়তো আমি নাও দিতে পারি আর কি, এটাতে হ্যাঁ কোনোভাবে স্কিপ হয়ে যেতে পারে আর কি। বাট যদি পেইড হয় আমারটা দেওয়াটা বাধ্যতামূলক। কেন? কারণ তার সে তো আমাকে টাকা দিয়েছে রেগুলার ক্লাস করার জন্য, সে তো আমাকে টাকা দিছেই হচ্ছে যে আমার কাছে জব দিয়ে পাওয়ার জন্য আর কি। সো এরকম একটা ব্যাপার। সো তোমরা মানে অনলাইনেই জব ডিগ্রিটা নিশ্চিত করা পসিবল, অনলাইনেই তুমি রেগুলারলি পড়াশোনা করা পসিবল, কিন্তু কী করতে হবে বলো তো, যে
তোমার যারা রেগুলার ক্লাস নেন তাদের সাথে কন্টিনিউয়াসলি লেগে থেকে পড়াশোনাটা করতে হবে আর কি, ঠিক আছে? তো মোটামুটি সবাই যারা অনলাইনে পড়াচ্ছেন, আমি যতজনকে পার্সোনালি চিনি সবাই চেষ্টা করে রেগুলারলি ক্লাস নেওয়ার জন্য। সবাই হচ্ছে যথেষ্ট পরিমাণে হাম্বল, সবাই তার জায়গা থেকে যথেষ্ট পরিমাণে ট্রাই করে একটা স্টুডেন্টকে বেস্ট একটা সার্ভিস দেওয়ার জন্য। কারণ পড়াশোনা জিনিসটাই হচ্ছে এমনটা যে আমরা যদি রেগুলার না থাকি তাহলে পড়াশোনা থেকে আমরা সবাই হারাই যাবো আর কি। তো এটা সবাই এগ্রি করে, দ্যাটস ওয়াই সবাই ভালোভাবে পড়েন আর কি। বাট তোমার কার কাছে যাইতে হবে? যার কথা, যার কাজ, যেটা তোমাকে হেল্প করছে বা যার সাথে তুমি ইন্সপায়ার্ড থাকো, তার সাথে তুমি কন্টিনিউ করতে পারলেই হয়ে যাবে। এই অনলাইনে যারা কেমিস্ট্রি পড়াচ্ছেন, আমি কেমিস্ট্রি মানুষজনের কথা বলি, সবাই অনেক ভালো। আমার পার্সোনালি অপছন্দ কাউকে নাই আর কি। হ্যাঁ, কেমিস্ট্রি ফিল্ডে অন্তত যারা আছে কেউ আমার অপছন্দ নেই, সবাই ভালো। সবাই ধরো যদি আউট অফ 10 তুমি যদি মার্কিং করতে চাও, তুমি 8, 9, 10-এর মধ্যে মার্কিং করতে পারবে আর কি। কাউকে 8, কাউকে 9, কাউকে 10 এরকম করতে পারবে। বাট খুব বেশি কিন্তু ডিফারেন্স না। এমন না যে তুমি 10-এর মধ্যে একদম 4 করছো, 3 করছো, 2 করছো, এরকম করতে পারবে না আর কি, বুঝছো? বাট দ্য থিং ইজ, তুমি যার কাছ থেকে ওই ইন্সপিরেশনটা পাচ্ছ, যার সাথে তোমার মনে হচ্ছে এখানে লেগে থাকলে তুমি একটা বেটার ফিল করবা, তোমার মনে হয় তুমি এখান থেকে ভালো কিছু করতে পারবা, তুমি সেটার দিকে যাবা আর কি। সো আদারওয়াইজ কোনো ডিফারেন্স নেই। এবার তুমি যে যদি এর বাইরে তোমাকে ভাইয়া কি বলছে, এর বাইরে ভাইয়া তোমাকে একটা কথা বলছে যে ইঞ্জিনিয়ারিং এডমিশন প্রোগ্রামের যে ম্যারাথনটা আছে, এই ম্যারাথনটা দেখতে বলছে আর কি। এই সব জিনিসগুলো তুমি পাবা কোথায়? চলো আমি তোমাকে একটু দেখাই দিই, তাহলে সুবিধা হবে। যেমন ধরো, তুমি সবার আগে ওয়ান শট তুমি পাবা কোথায়? তুমি ওয়ান শটটা পাবা হচ্ছে এইখানে। তুমি একদম অক্সিজেন ইউটিউব চ্যানেলে যাও, গিয়ে তুমি প্রথমেই দেখবা কেমিস্ট্রি সেকেন্ড পেপার ওয়ান শট দেওয়া আছে। এটা হচ্ছে একদম ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারে সবগুলো চ্যাপ্টার 5টা অধ্যায়ই ভাইয়ার সুন্দরভাবে দিয়ে দেওয়া আর কি, বুঝছো? এবং এইবারে শুধুমাত্র 26 ব্যাচের জন্য বানাইছে এটা, 26 ব্যাচের জন্য বানাইছে। তুমি এটা পেয়ে যাবা কোথায়? পেয়ে যাবা বলো তো? তুমি পেয়ে যাবা হচ্ছে এইখানে। তুমি এইখানে আসো, এখানে আসার পর অক্সিজেন ইউটিউব চ্যানেলে তুমি যাও, ইউটিউব চ্যানেল যাও, গিয়ে তুমি প্রথমেই যে প্লেলিস্টটা পাবা, এই যে সেকেন্ড পেপার ওয়ান শট প্লেলিস্টটা পাবা, তুমি এইখানেই দেখবা তোমার সবগুলো অধ্যায়ের ক্লাসগুলো এখানে সুন্দরভাবে গুছায় দিয়ে দেওয়া আছে। ডান? হ্যাঁ। এবার তুমি যাওয়া হচ্ছে কোথায়? তোমার লাগতেছে যে ভাই আমি আপনার কাছ থেকে অল ইন ওয়ান স্লাইডের ক্লাসগুলো করতে চাই, যেটা কিনা একটু আগে ভাই প্ল্যানটা দিছিলাম না, যে তোমাদেরকে অবশ্যই অল ইন ওয়ান স্লাইডের এই শেষ মুহূর্তে সবগুলো অধ্যায়ের একটা স্লাইডকে নিয়ে প্রতিটা অধ্যায় শেষ করছিলাম, ঠিক আছে, আলাদা আলাদা করে। তো এটা একটা ভিডিও করে দেওয়া আছে না, এটা অবশ্যই দেখবা। যারা ফার্স্ট পেপার দেখে গেস্ট ফেলছো তারা তো বেনিফিট পাইছে, এবার সেকেন্ড পেপার থেকে ওই সেম বেনিফিট পাবা। এটাও একটা প্লেলিস্ট আকারে দিয়ে দিব, এটাও পেয়ে যাবে এখানে একটা। এটা কি আকারে পেয়ে যাবে বলো তো? এটা ছোট্ট প্লেলিস্ট আকারে দিয়ে দিব। এটা শেষ করতে সময় লাগবে হাইয়েস্ট 40 মিনিটসের মতো সময় লাগবে। সো বেশিক্ষণ সময় লাগবে না, ঠিক আছে, 40 থেকে 50 মিনিটস লাগবে আর কি। তো এটা শেষ করে নিবা 4টা চ্যাপ্টারের জন্য। এটা কি কয় চ্যাপ্টারের জন্য? 4টা চ্যাপ্টারের জন্য এটা। এর বাইরে হচ্ছে কি, এইটা যেটা আছে এটা হচ্ছে sccrackers.com, এটা হচ্ছে ওয়েবসাইটটা। তো এই ওয়েবসাইটের মধ্যে আসলে তুমি ভাইয়ার জায়গা থেকে এডমিশনের সর্বোচ্চ হেল্পটা তুমি এখানে পেয়ে যাবে। ভাইয়ের কাছে কি কি আছে এডমিশন হেল্প বলো তো? আছে হচ্ছে তোমার কাছে ভার্সিটি এডমিশন প্রোগ্রামটা আছে, মানে যেটা ডিইউ ফোকাস, ইঞ্জিনিয়ারিং এডমিশন প্রোগ্রাম আছে, প্লাস এর সাথে হচ্ছে ডিইউ ফোকাস করে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? ওকে, তাহলে এইটা একটা ব্যাচ, এইটা একটা ব্যাচ, দুইটা ব্যাচ আছে। এই ব্যাচের মধ্যে কত? 1250 টাকা হচ্ছে কোর্স ফি। ডিসকাউন্টে তুমি হচ্ছে এখন 1000 টাকা দিতে পারবা, এক্সাম চলতেছে তোমাদের। ভার্সিটি এডমিশন প্রোগ্রামটা হচ্ছে তোমার কাছে 500 টাকার প্রোগ্রামটা, তো তুমি এটা চাইলে নিতে পারবা এখনই। আর এর বাইরে তোমরা যারা অন্য জায়গায় কানেক্টেড আসো, মনে হতে পারে যে ভাইয়া অন্য জায়গায় কানেক্টেড আছি, বাট আপনার সাথে আমাদের সব কিছু ভাইব ম্যাচ করে, একসাথে পড়তে পারলে ভালো হতো। তোমাদের জন্য বলতেছি, আমরা একটা কোশ্চেন ব্যাংক সলভ ডিউ এ ইউনিটের প্রশ্ন এবং ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকের যে প্রশ্ন সলভ আছে সেটা নিয়ে এটা ছোট একটা কোর্স চিন্তা করছি। সেই কোর্সটা কত? সেটা হচ্ছে 300 টাকায় তুমি চাইলে নিতে পারবে আর কি। যারা এই কোর্সটা কিনবা তারা হচ্ছে সব পেয়ে যাবে আর কি। আর যারা হচ্ছে শুধুমাত্র হচ্ছে এইটা কিনবা, তখন তুমি শুধুমাত্র হচ্ছে এই ডিউ এ ইউনিটের কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসটা পেয়ে যাবা, তুমি ইঞ্জিনিয়ারিংটা তখন পাবা না। আর তুমি এইটা কিনে ফেলো, তাহলে তুমি ডিউ প্লাস ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসটা তুমি আমার কাছ থেকে পেয়ে যাবে। ক্লিয়ার কথাটা? ডান? ডান। এবার আরেকটা কথা তোমার একটু বলে রাখি, যে তুমি আরেকটা ছোট্ট জিনিস আমার কাছে আছে দেওয়ার মতো, যে তুমি টপ 30 টপিক লিস্ট বলে একটা জিনিস আছে। এটা কি হইলো? এইখানের মধ্যে তোমার দিয়ে দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ওই হাই ফ্রিকোয়েন্সি টপিকগুলো, কোন জিনিসগুলো তোমার পড়া লাগবে, হ্যাঁ কোন জিনিস তোমার পড়া লাগবে না, যেখান থেকে পরীক্ষার প্রশ্ন আসার মতো। এই বলে দিলাম না, পাত্রে রাখা যাবে কিনা খুবই ইম্পর্টেন্ট, ওই জিনিসগুলো এখানে সুন্দরভাবে আলাদা করে দিয়ে দেওয়া আছে। এই লিস্টটা কমেন্টের মধ্যেই দিয়ে দিব, তুমি এখান থেকে পেয়ে যাবা যে তোমাকে কি করা লাগবে। সো তোমরা যদি কমপ্লিট প্রিপারেশন নিতে চাও, আমি তোমাকে বলবো যে তোমার ডেফিনেটলি কোথায় যেতে হবে? তোমার যাইতে হবে হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি অ্যান্ড লো ফ্রিকোয়েন্সি, দুইটার মধ্যেই যেতে হবে। অ্যান্ড যারা ইঞ্জিনিয়ারিং এডমিশন প্রোগ্রামগুলো কেমন হতে চায় এবং ম্যারাথনটা যেতে বললাম কাজে লাগবে, ভুলে গেলাম বলতে গিয়ে, তুমি কোথায় পাবা? তুমি এখানে আসো, তুমি অক্সিগেমের মধ্যে যাও, যাওয়ার পর তুমি হচ্ছে ভিডিও সেগমেন্টে যাবা, ঠিক আছে? যাওয়ার পরে তুমি কি করবা? এই যে পপুলারে আসবা আর কি, হ্যাঁ, সার্চ করার দরকার নেই, আসলা,
আসার পর তুমি দেখবে এই যে ভার্সিটি ম্যারাথন, এটা হচ্ছে যারা ভার্সিটি প্রিপারেশন নিবে তাদের জন্য। আর যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবে তাদের জন্য কি আছে, ইঞ্জিনিয়ারিং ম্যারাথনটা আছে হচ্ছে এখানে। এইটা ক্লিক করলে এখানে তুমি চ্যাপ্টার ওয়াইজ সবগুলোই পেয়ে যাবে ভিডিওটা, এখান থেকে প্রিপারেশনটা নিয়ে নিবা। সহজ না জিনিসটা? ওকে ওকে। সো তোমাদের পরীক্ষাটা ভালো হোক, তোমাদের জন্য আরও ছোটো ছোটো কিছু ভিডিও পাবলিক করব। তোমাদের যদি কারো কোনো পরামর্শ থাকে, কারো যদি কোনো প্রবলেম থাকে, তোমরা সরাসরি আমার সাথে কথা বলতে পারো, আমার সাথে মানে যোগাযোগ করতে পারবা। উপায়টা হচ্ছে কোথায়, তোমরা উপায়টা হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, এই ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে রাখবো। আরেকটা হচ্ছে তোমরা হচ্ছে টেলিগ্রামে যোগাযোগ করতে পারো, টেলিগ্রামের লিঙ্কটাও এখানে কমেন্টের মধ্যেই দিয়ে রাখবো। আরেকটা হচ্ছে তোমরা ফেসবুকে যোগাযোগ করতে পারো, ফেসবুকের লিঙ্কটাও কমেন্টের মধ্যে দিয়ে রাখবো। ওকে, সবগুলো থাকবে, জাস্ট তোমাকে কি করতে হবে, যোগাযোগ করতে হবে। ওকে, ভাইয়ের জায়গা থেকে ভাইয়া সর্বোচ্চ ট্রাই করবো তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য। আমার ক্লাসগুলো তুমি যখন করে যাবা, তুমি আমার ক্লাস থেকে কমন পাবা, এই নিশ্চয়তা আমি দিতে চাই না। বা যে টপিকগুলো পড়াচ্ছি এই টপিকগুলোর থেকে প্রশ্ন যেমন করেই আসুক না কেন তুমি অ্যান্সার করতে পারবা, এইটার জন্য সর্বোচ্চটুকু নিশ্চয়তা ভাইয়া দিতে পারতেছি। ঠিক আছে? সো তোমাদের পরীক্ষা ভালো হোক। ফার্স্ট পেপার আল্লাহ পাক যেভাবে দিচ্ছেন, যেমনি রাখছেন, তোমাদের কপালে যা ছিল সেটাই হয়েছে ইনশাল্লাহ। এবার সেকেন্ড পেপারে পরীক্ষা দিয়ে সব কিছু ভালো হবে। বাবা মাকে আমার সালাম জানাইও। আমার জায়গার থেকে আমি তোমাদের এইচএসসি 26 ব্যাচের এক্সামে যতটুকু সাপোর্ট দেওয়ার দরকার ছিল, যতটুকু আমার পক্ষে পসিবল ছিল আমি দিয়ে ফেলছি। তারা যেন আমার জন্য দোয়া করেন, তোমরা আমার জন্য দোয়া করিও, আমি তোমাদের জন্য দোয়া করব এবং তাদের জন্য দোয়া করবো আর কি। দিন শেষে তোমরা নিজের জন্য একটু হলেও দোয়া করিও ইনশাল্লাহ, কারণ কি নিজের দোয়াটা নিজের জন্য কবুল হয়। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।